আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লকডাউন কাল থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক, মানুষের ঢাকা ছাড়ার হিড়িক, পথে পথে ভোগান্তি। বাধ্য হয়েই লকডাউন, টিকায়ও ঘাটতি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও ৭৭ মৃত্যু, ৫৯ জেলায় হাই রিস্ক। বিএনপি এবং তারেক রহমানের সমালোচনা করায় ছাত্রদল নেতার তোপের মুখে ডাক্তার জাফরুল্লাহ, পরোয়া না করার ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। আর 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু বৃহস্পতিবার থেকে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় থেকে গণপরিবহন বন্ধ থাকবে, তবে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এছাড়া অন্যান্য কিছু প্রতিষ্ঠানও সীমিত পরিসরে চালু থাকবে। আর 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে 1 জুলাই বৃহস্পতিবার থেকে। ওই সময়েও শিল্প কারখানা লকডাউনের আওতায় বাইরে রাখা হতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও চালু রাখা হতে পারে। লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ হয়ে যাবে। লকডাউনে বন্ধ হবে আয় রোজগার, তখন চলবেন কেমন করে আর খাবেনই বা কি? এমন দুশ্চিন্তায় রাজধানী ছাড়ছেন নিম্ন আয়ের মানুষ। রাতে ট্রাকে কিংবা পিকআপে চড়ে যেভাবে পেরেছেন ঢাকা ছেড়েছেন, রওনা দিয়েছেন বাড়ির পথে। রাতভর রাজধানী ঢাকার রাস্তায় ছিল মানুষের এমন ভিড়। সোমবার থেকে সীমিত পরিসরে এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় নিম্ন আয়ের এসব মানুষ ছুটে চলেছেন বাড়ির পানে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বাড়ি যেতে ট্রাক কিংবা পিকআপই ভরসা। যানবাহনের আশায় রাস্তায় রাত কেটেছে তাদের। আমরা তো রিক্সা চালা খাই ভাই। এখন এই যে সরকারের কথা শুনতেছি যে লকডাউন দিচ্ছে, এখন আমরা ঢাকার বস থেকে আমরা কি করব? এই জন্য আমরা দেশগুলো যাচ্ছি ভাই। গাড়ি চালাবার পাতিছি না, লকডাউন দিচ্ছে, কিভাবে থাকবো আমরা? এই কারণে আমরা চলে যাচ্ছি। খাবা কি? এটা থাকলে তো খাওয়ারও ব্যাগ ব্যাগ হয়ে যাবে, সেই জন্য এখন গাইবান্ধাকে দিছে আবার। ওই যে ওই ওই এক অবস্থা, ওই যে মনে কর যে এটা কাম নাই, ই রিস্কে বারবার দিবে না, ডাঙ্গা বিপদ একদম, দোকানপাট নাই, তেমন আমরা কি করবো? যারা ট্রাক কিংবা পিকআপের দেখা পাননি তারা পায়ে হেঁটে কিংবা রিকশায় পৌঁছেছেন গাবতলীতে। সেখান থেকে হেঁটে আমিনবাজার ব্রিজ পার হয়ে ট্রাকে কিংবা পিকআপে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। এত রাতে আপনারা এই ঢাকা শহর থাকতে দিচ্ছেন না, আসে দেওয়া লাগবে না? কি করে গাড়ি আর ট্রাকত যাওয়া লাগবে, বুঝলি কি? যদি ট্রাক পাই ট্রাকত যাব। এখন যদি ট্রাক পাই তো ট্রাকও যাওয়া লাগবে, না হলে তো আবার ঘুরে যাওয়া লাগবে। বাড়িতে যাচ্ছি, লকডাউনের কারণে মানে পরীক্ষণ ফেরা যেতে পারবো না, সমস্যায় পড়বো, যার কারণে চলে যাচ্ছি। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের একটাই চাওয়া, দ্রুত যেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় আর তারাও যেন রাজধানীতে ফিরতে পারেন স্বাচ্ছন্দ্যে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে লকডাউনের এ ঘোষণায় বিভিন্ন পথে মানুষের ঢাকা ছাড়ার হিড়িক। অনেকে ঢাকায় আসছেন, যাত্রীদের চাপ শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে। রিপোর্ট করছেন নাইম হাসান, ক্যামেরায় RI বাবুল। ঢাকা মাওয়া হাইওয়ের এই রাস্তা জুড়ে যানবাহনের উপস্থিতি নেই বললেই চলে, কারণ ঢাকার পার্শ্ববর্তী 7 জেলার লকডাউন চলছে এখানেও। তারপরও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে গিয়ে মিলল ভিন্ন চিত্র। নানা উপায়ে ঢাকা ও আশপাশের জেলা থেকে দক্ষিণ অঞ্চলের মানুষ ছুটছেন বাড়ির পথে, কারণ সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন। আমি পিরোজপুরে যাচ্ছি, আমার নানু মারা গেছে এই জন্য। যে লকডাউন দিচ্ছে, এখন কি করবো? ঢাকা ছাত্রীর কাজ করতাম, এখন ছাত্রীর কাজটা হয় না, এখন আমরা দেশে চলে যাই, এখন করার মতন কিছু নাই। যাচ্ছি লকডাউনের জন্য, আর ইচ্ছা নাই বাসার থেকে ফেরার। লকডাউন দিছে আর সোমবার থেকে তো শাটডাউন, তার জন্য আগে ভাগে যাচ্ছি। মা নাই, বাবা থাকে অন্যের কাছে, মৃত্যু হয়ে গেলে তো আর লকডাউন করে যাইতে আসতে পারবো না। ডাক্তার দেখাইতে আসছিলাম, তো এখন এই ডাক্তার দেখানো হয়েছে, কিছু বাকি আছে, সেটা করাইলাম না, এখন এই লকডাউনের জন্য বাড়ি চলে যাচ্ছে আর কি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার মানুষও জরুরি প্রয়োজনে ঢাকামুখী হয়েছেন। লঞ্চ বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট থেকে তারা পার হয়েছেন
ফেরিতে করে, যেখানে ছিল না স্বাস্থ্যবিধির কোনো বালাই। যেভাবে হোক কষ্ট করে হইলেও যেতে হবে, নয়তো চাকরি থাকবে না। আসছি খুব জরুরি দরকার, একটা না দেওয়ার পারার জন্য, যার কারণে আসছি। স্বাস্থ্যবিধি জানি যে খুব সমস্যার মধ্যে দেশ, তারপরেও আসছি, খুবই একান্ত দরকার। আবার এসে আবার ফিরবে এখন আবার পরিস্থিতি শিকার যাইতে হইবে, আমার ডাক্তার দেখাতে আমার শরীর অনেক কন্ডিশন খারাপ। আমার খুব কষ্ট, আমি বুকে চাপা খাইছি, আমার শ্বাস করতে খুব কষ্ট হয়, এই জন্য আমার যাইতেই হবে, পঙ্গুতে আমি দেখাবো। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীদের ঢাকায় আসা এবং যাওয়ার মাধ্যমে এখন প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশা। ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ। খরচ তো ডাবলের বেশি পড়তেছে। খরচ অনেক বেশি, 500 টাকা ভাড়া এখান থেকেই। আমরা তো কমে যেতে পারবো না, আমাদের এটাই ভাড়া, কিন্তু বাসের ভাড়া কম, বাস চলে না বিদায় আমরা ওই ভাড়াই টানতেছি। এখান থেকে আর ঢাকা সিঙ্গেল গেলে 500 টাকা, ডাবল গেলে 600-700 টাকা এরকম। পাটুরিয়া ঘাটের চিত্র ছিল অনেকটাই শিমুলিয়া ঘাটের মতো। লকডাউনের খবরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ সকাল থেকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের পথে ছুটে গেছে বিভিন্ন উপায়ে। 14টি ফেরির মধ্যে 12টি ফেরি দিয়ে যাত্রীদের পারাপার করা হয়েছে। এখানকার স্থানীয়রা তাদের অভিজ্ঞতা থেকে বলছে, লকডাউন শুরুর আগ পর্যন্ত সময়ের সাথে সাথে এই ঘাটে যাত্রীদের চাপ এভাবে বাড়তেই থাকবে। তবে এই চাপে যেন গত ঈদের সময়ের মতো কোনো দুর্ঘটনা না ঘটে, সেটি তাদের প্রত্যাশা। নাইম হাসান, বাংলা ভিশন, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, টিকার ঘাটতি থাকায় বাধ্য হয়ে দিতে হয়েছে লকডাউন। গোপালগঞ্জে করোনা টিকা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শনিবার মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। লকডাউনের উপরে নির্ভরশীলতা না, এটা আমরা লকডাউন দিতে হয় বাধ্য হয়ে। যারা ভ্যাকসিন নিয়েছে এবং সে দেশেও কিন্তু এখনো বিভিন্ন জায়গায় কিছু কিছু লকডাউন থাকে, বাট আমরা লকডাউন চাই না। কিন্তু মানুষের জীবন রক্ষার্থে, করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য লকডাউন আমাদের দিতে হচ্ছে। ভ্যাকসিন আপনারা জানেন যে আমরা যে সংখ্যায় চাই সেই সংখ্যায় আমরা পাই নাই। দেশে করোনায় একদিনে আরও 77 জন মারা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 77 জন সহ এ নিয়ে এ পর্যন্ত মারা গেলেন 14,053 জন। 19,262টি নমুনা পরীক্ষায় গত 24 ঘন্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন 4,334 জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন 8,83,138 জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,295 জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 8,854 জন। গত 24 ঘন্টায় মৃত্যুর হার 1.59, শনাক্তের হার 22.50 এবং সুস্থতার হার 90.68%। দেশের 64 জেলার মধ্যে 59 জেলায় করোনার অতি ঝুঁকিতে, জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাকশন CRIDA। এ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকা কার্যক্রম বাড়ানোর জোর দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনা নিয়ে গবেষণা প্রতিষ্ঠান CRIDA জানিয়েছে, 18 থেকে 24 জুন পর্যন্ত তথ্য সংগ্রহে দেখা যায় 59টি জেলা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে 39টি জেলায় সংক্রমণের হার ভয়াবহ। বাংলাদেশে খুব অল্প মানুষ ভ্যাকসিনের আওতায় আসায় অধিকাংশ জনগণ প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে। CRIDA বলছে, শুধু লকডাউন বা শাটডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি করোনার ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিনের চাহিদা মেটাতে মডার্নার 25 লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে জুলাই মাসে। চীনের টিকাও পাওয়া যাবে আগামী মাসে। দেশে উৎপাদনের সক্ষমতা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। আমাদের পলিসি মেকার এবং ডিসিশন মেকাররা কিনে নিয়ে আসে ভ্যাকসিন নেওয়াতে খুব বেশি উৎসাহিত। অন্যের কাছ থেকে ভ্যাকসিন কেনার এই পর্যায় থেকে আমরা যদি নিজের ভ্যাকসিন তৈরি করার ব্যাপারে আমরা যদি সক্ষমতা অর্জন করতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। এই যে অক্সিজেন প্রোডাকশন, অক্সিজেন ইন্ডিয়া থেকে আসে না, 20% আমাদের কমে গেছে অক্সিজেন অ্যাভেলেবিলিটি। সেগুলোর সম্বন্ধে গভর্নমেন্ট কি করেছে, গভর্নমেন্টের কাছে জানতে চাও। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে এখন নাকাল বাংলাদেশের মানুষ। তবে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তাই টিকার নিশ্চয়তা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোটি কোটি মানুষ কোরবানির হাটে আসবে, এবারে গ্রামের লোকরা যখন বিক্রি করতে আসবে, তারা সাথে সাথে ভাইরাসও সাথে নিয়ে আসবে। লোকজন যাবে আসবে, এই ব্যাপারে সিদ্ধান্তটা কি, এগুলো সব মিলিয়ে আমাদের খুব দ্রুত একটা কন্টিনজেন্সি প্ল্যান অথবা
আপৎকালীন পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের বড় উদ্যোগ নেওয়া দরকার। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে ঢাকার সাথে বাস চলাচল বন্ধ থাকলেও নানা উপায়ে মানুষ রাজধানী আসছেন। সংক্রমণ বেশি থাকা জেলাগুলো থেকেও আসছে অনেকে। জরুরি প্রয়োজনের অজুহাতই দিচ্ছেন তারা। এ যাতায়াত নিয়ন্ত্রণ করতে না পারলে সংক্রমণ বাড়তেই থাকবে বলে মত দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। সেই তুলনায় সংক্রমণের হার বেশ কমে এসেছে রাজধানীতে। রাজধানীকে করোনার প্রকোপমুক্ত রাখার উদ্দেশ্যে ঢাকা বিভাগের 7 জেলায় লকডাউন ঘোষণা করা হয় যেন সীমান্তের জেলাগুলো থেকে লোক কম আসে। তবে সরকারের এই নির্দেশনা মানুষ মানছে না। রাজধানীর প্রবেশ পয়েন্টগুলোতে মানুষের ভিড় থাকছেই। এক একজন এক এক উদ্দেশ্যে ঢাকায় আসছেন। পরিস্থিতি শিকার যাইতে হইবে। আমার ডাক্তার দেখাতে আমার শরীর অনেক কন্ডিশন খারাপ। আমাকে বাড়ি হয়েছে ঢাকা। আমরা গেছিলাম বাবা স্ট্রোক করছে, অসুখ দেখতে, এখন হে অসুস্থ, এখন বাড়ি আসা লাগে, ডাক্তার দেখান লাগে। আমি বরিশাল থেকে আসছি, পঙ্গু হাসপাতালে যাব। যেসব প্রয়োজনে মানুষ ঢাকা আসছেন সেগুলোকে চিহ্নিত করে সমাধান করার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন, মানুষের যাতায়াত বাড়লে করোনার সংক্রমণও বেড়ে যাবে। অধিকাংশ মানুষ তাদের প্রয়োজনে বের হচ্ছে, সেই প্রয়োজনটা আমাদের জানতে হবে। স্থানীয়ভাবে সংক্রমিত এলাকা থেকে মানুষ অসংক্রমিত এলাকায় গিয়ে সংক্রমণ ছড়াচ্ছেন। যখন তারা গণপরিবহনে উঠছেন, এক অপরকে সংক্রমণ ছড়াচ্ছে। কাজেই এই যাতায়াত সীমিত করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সংক্রমণের যে শিকল বা চেইন ইংরেজিতে বলে, সেটাকে ভেঙে দেওয়া, সেটাকে বিচ্ছিন্ন করা। সেটার জন্য এটা করা হচ্ছে। তবে যেহেতু আমরা যান্ত্রিক নই, রোবট নই, আমাদেরকে মানুষের সমস্যা সমাধান করে সেটি নিশ্চিত করতে হবে। মুস্তাক হোসেন বলেন, করোনা এখনই শেষ হয়ে যাচ্ছে না। সবার জন্য টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। আর মানুষকে এ বিষয়টি বোঝাতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে সরকারি ও সামাজিকভাবেই। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। লকডাউনের খবরে উত্তাপ রাজধানীর বাজারগুলোতে। পণ্য পাওয়া যাবে কি যাবে না এ শঙ্কায় অনেকে অতিরিক্ত কেনাকাটা করছেন। যদিও ব্যবসায়ীদের দাবি পর্যাপ্ত মজুদ রয়েছে, দামও স্বাভাবিক, তবে অতিরিক্ত কেনাকাটার কারণে দামের উপর প্রভাব পড়তে পারে। সোমবার থেকে নতুন লকডাউন, এই খবরে অনেকটাই আতঙ্কিত সাধারণ মানুষ। নিত্য পণ্যের বাজারে বেড়েছে ভিড়, অনেকেই কিনছেন প্রয়োজনের অতিরিক্ত। মাসের শেষ হওয়ায় কিছুটা বিপাকে চাকরিজীবীরা, তারপরও থেমে নেই কেনাকাটা। রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেল সাধারণ সময়ের চেয়ে বাড়তি ভিড়। সরকার লকডাউন ঘোষণা দেওয়ার পর থেকে একবারে লোকজন বাজারে একবারে ঝাঁপিয়ে পড়ছে। বাজার কেনাকাটা সবকিছুতেই আমাদের একটা বিরূপ প্রভাব পড়তেছে আর কি। সবজি টবজির দামও বেশি, এবার তেলের দাম বেশি, চিনির দাম বেশি, সব কিছুর দামই বেশি। শুনছি যে হঠাৎ করে এমন লকডাউন হবে, এই জন্য বেশি নিতেছে, কারণ পরবর্তীতে নাকি রাস্তাঘাটই নামা যাবে না। যদিও ব্যবসায়ীরা বলছেন চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। মাংসের বাজারও স্বাভাবিক। কোরবানির ঈদকে সামনে রেখে মশলাও কোনো সংকট নেই। শিশু খাদ্য পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। তাহলে কেন একসাথে এত কেনাকাটা, প্রশ্ন ব্যবসায়ীদেরও। লকডাউন ঘোষণা হওয়ার পরেই আমাদের সাধারণ যারা ক্রেতা, বাসাবাড়ি যারা ক্রেতা, এরা করে কি সবাই আইসা বেশি কেনার একটা চিন্তা ভাবনা করে। আসলে বেশি যখন সবাই কেনার চিন্তা ভাবনা করে, তখন বাজারে ওই দামটা মানে বেড়ে যায়। আতঙ্কিত না হয় সদায় না কিনে, তাহলে আপনার কোনো পণ্যের দাম বাড়বে না, পর্যাপ্ত পণ্য আছে বাজারে। আপনারা লকডাউনের কারণে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত পণ্য আমরা ক্রয় না করি। ব্যবসায়ীরা আশ্বস্ত করেন, লকডাউনেও খোলা থাকবে নিত্য পণ্যের বাজার। লকডাউন ঘোষণার এই মুহূর্তে অতিরিক্ত পণ্য কিনে মজুদ না করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত মজুদ করা হলে পণ্যের দাম বাড়বে, বাজারের নেতিবাচক প্রভাব পড়বে, এমন আশঙ্কার কথাই বলছেন ব্যবসায়ীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, কারওয়ান বাজার, ঢাকা। বিএনপি নেতাদের উপস্থিতিতেই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে শাসালেন এক ছাত্রদল নেতা। শনিবার বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহর সাথে বাগবিতণ্ডায় জড়ান তিনি। কারো হুমকি ধমকিতে ভয় পান না জানিয়ে ডাক্তার জাফরুল্লাহ বলেন, তার ন্যায্য কথা থামবে না। খালেদা জিয়ার মুক্তি চাইলে তারেক রহমানকে 2 বছর চুপচাপ বসে থাকার পরামর্শ দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
আমলাদের মাধ্যমে, পুলিশের জাফরুল্লাহর বক্তব্য চলাকালে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় হাজির হন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক কায়সার। এ সময় তারেক রহমানকে নিয়ে মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরীর দেয়া বক্তব্যের প্রতিবাদ করেন কায়সার। জবাব দেন ডাক্তার জাফরুল্লাহ। আমি বারে বারে বলেছি, তারেক 2 বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিলেতের লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়। না কিছু না, ওই জন্য গণতন্ত্রে আমার বলার অধিকার আছে। না না, আপনাদের নেতা না কেউ না তো বটে, আপনাদের ভালোর জন্যই করতেছে, আপনাদের ভালোই বুঝেন না আপনারা সেটা। আমি আমারটা বুঝি না না মোটে কথা না, আপনাদের নেতাকে বড় করতেছে, বড় করতে শুনেন আপনাদেরকে। হ্যাঁ, কোনো কিছু কেন দায়ী হবেন না, আপনারা দায়ী হবেন কেন? এ সময় তিনি বলেন, বিদেশি মদদেই জাতিকে দুর্বল করতে অনির্দিষ্টকাল ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, গণতান্ত্রিক অধিকার হরণের পর শিক্ষার অধিকারও হরণ করা হচ্ছে বলে অভিযোগ জাফরুল্লাহ চৌধুরীর। করোনার অজুহাতে তারা স্কুল কলেজ বন্ধ, জাতির মেরুদণ্ড যেখানে এই তো খুব পরিষ্কারভাবে দেখিয়েছেন মিলন, যে কিভাবে জাতিকে ধ্বংস, এটাতে বিদেশি আবার মদতও থাকতে পারে। গোলটেবিল আলোচনায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ডক্টর আনম এহসানুল হক মিলন, দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, যত সমস্যাই হোক স্বাস্থ্য আর কৃষি খাতের বরাদ্দ কাটছাট হবে না। সামাজিক সুরক্ষা খাতে দেয়া বরাদ্দে যেন অনিয়ম না হয় সেদিকে সরকার সচেষ্ট। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার ছায়া সংসদ বিতর্কের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, এত বড় বাজেট দেওয়া হয়েছে দেশের সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে। করোনার কারণে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বলেন, করোনা পরিস্থিতি না থাকলে এ বাজেট বাস্তবায়নযোগ্য। বিতর্কের মডারেটর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রান্তিক কৃষকরাই করোনাকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিল। ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় সরকারি দল হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর বিরোধী দল ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় বিরোধী দল বিজয়ী হয়। দখল দূষণে সরু ড্রেনে পরিণত হয়েছে সোনারগাঁ কাজপুরের আলোচিত ভাঙ্গা খাল। দখল ও ভরাট করে খালের উপর গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা। পানি সরতে না পারায় সামান্য বৃষ্টিতে বিসিক শিল্পাঞ্চলে দেখা দেয় জলাবদ্ধতা। এতে চরম বিপাকে উদ্যোক্তারা। সমস্যা সমাধানে উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ তারা। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে সোনারগাঁওয়ের কাজপুরের বিসিক শিল্পনগরীর রাস্তায়। পানি সরার একমাত্র খাল ভরাট হয়ে গেছে দখল দূষণে। আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় খালটি দিয়ে পানি সরার অবস্থা নেই। আমাদের এই খাল নিয়ে কেন আত্মসাৎ করতেছে? কেন 2 দিন 4 দিন পর পরই 1 ফুট 1.5 ফুট পানি হয়ে যায়। নৌকা পোষা চলতো, মানুষের এটা ধান জমিনে নিয়ে আসতো, আর এখন খালটা একবারে চাপি রয়ে গেছে। ট্রেন হোক প্লাস রাস্তা হোক, আমাদের দাবি এটা, নাহলে এলাকাবাসী মোটামুটি অনেক কষ্ট করে। পুনঃসংস্কার করে যদি একটা ড্রেনেজ সিস্টেম করে রাস্তার মতো করে দেয়, তাহলে সবারই এই ক্ষতি থেকে উপকৃত হবে। অল্প বৃষ্টিতেই শিল্পাঞ্চলে তৈরি হয় জলাবদ্ধতা। 1 মাস ধরে পানির নিচে বিসিক শিল্পনগরীর সড়কটি। এতে কারখানার মালামাল নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির শিকার শিল্প উদ্যোক্তারা। ভারী বর্ষণের কারণে আমার ফ্যাক্টরির ভিতরে পানি ঢুকে গেছে। শুধু আমার না, এখানে এই কাজপুর বিসিকে অনেকের ফ্যাক্টরিতে পানি ঢুকে পড়েছে। লক্ষ লক্ষ টাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, শিপমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডাস্ট্রির স্বার্থে, দেশের স্বার্থে আপনারা এই পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করার জন্য এই খাল পুনরুদ্ধার করা কোনো বিকল্প নাই। এটা আমি পরিষদ ট্যাক্স দিই, বারবার জানাচ্ছি যে আমাদের করে নেই বা কোনো ব্যবস্থা নেই। আমি প্রত্যেক মিনিটে 40% টাকা ট্যাক্স নেয়। অব্যাহত দখল, অবৈধ স্থাপনা ও আবর্জনায় 20 ফুটের ভাঙা খালটি এখন 2 ফুটের ড্রেন। এটি উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি। বিসিকের যে রাস্তাটা একটু নিচু, আর 2 সাইডে ইন্ডাস্ট্রিগুলো হয়ে গেছে, ইন্ডাস্ট্রিগুলো উঁচা আর রাস্তাটা তো নিচু। তো সে কারণে অল্প বৃষ্টিতেও এখানে জলাবদ্ধ সৃষ্টি হয়। তবে আমি সংশ্লিষ্ট যারা ডিপার্টমেন্ট আছে এলজিআরটির সাথে আমি কথা বলবো,
এবং রাস্তাটা কিভাবে পুনঃসংস্কার করা যায় এবং অবশ্যই সে যেই হোক সরকারি খাল যে দখল করেছে এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভোগান্তি ও ক্ষতির হাত থেকে রক্ষায় কাঁচপুরের ভাঙ্গা খালকে দখলমুক্ত করার উদ্যোগ চান ভুক্তভোগীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 25শে মে রাতে অসুস্থ হয়ে পড়লে জিয়াদ আল মালুমকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত 2 জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। শনিবার রাত 11:55 তার মৃত্যু হয়। 2010 সালের 25 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জিয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জিয়াদ আল মালুম ছাত্র ইউনিয়নের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। টাঙ্গাইল সদরের করটিয়ায় জন্মগ্রহণকারী এই আইনজীবী গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি পদে ছিলেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। লকডাউন কাল থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক, মানুষের ঢাকা ছাড়ার হিড়িক, পথে পথে ভোগান্তি। বাধ্য হয়েই লকডাউন, টিকায়ও ঘাটতি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 77 মৃত্যু, 59 জেলায় হাই রিস্ক। বিএনপি এবং তারেক রহমানের সমালোচনা করায় ছাত্রদল নেতা তোপের মুখে ডাক্তার জাফরুল্লাহ, পরোয়া না করার ঘোষণা। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।